এই প্রোগ্রামে আমার আগত সমস্ত ভাই এবং বোনেরা, এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিক্রম সেন এবং জয়েন্ট সেক্রেটারি মিস্টার সেলিম, টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ বরকতি সাহেব, আমাদের নাখোদা মসজিদের ছোট ইমাম হুজুর আলম সাহেব, আমাদের ওয়াসি আব্বাস সাহেব, আমাদের মাইনরিটি সার্ভিস কমিশন, আমাদের গনি সাহেব ওয়াকাফ বোর্ড, মাদ্রাসা সার্ভিস কমিশন, আমাদের হজের চেয়ারম্যান হাজি নুরুল, মুকুল রায়, ফিরাদ হাকিম, সুলতান আহমেদ, রজপাল সিং, মদন মিত্র, মলয় ঘটক, ওদিকে আমার মামুদা, ডক্টর কাশেম, ইদ্রিস, গোলাম কাদের, ডক্টর নুরুজ্জামান থেকে শুরু করে ইকবাল, নাসির উদ্দিন, নাদিম সহ আমার সমস্ত মন্ত্রী এবং বিভিন্ন কমিটির মেম্বার্স এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ সমস্ত ধর্ম থেকে আসা আমার ভাই এবং বোনেরা, আমি বিশেষ করে আমার বুদ্ধিস্ট বন্ধুদের দেখতে পাচ্ছি, তারা আছেন মঞ্চে, এবং আমার শিখ ভাই বোনেরা তারা মঞ্চে আছেন, দ্য লিডার্স অফ দ্য শিখ অ্যান্ড বুদ্ধিস্ট লিডার্স, তাদেরও আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছরে অনেকগুলো প্রোগ্রাম করে আমরা এই হেল্পগুলো এই কমিউনিটিদের করি। আমি ইতিমধ্যে 5টা জেলাতেও এই রকম ক্যাম্প করে এসেছি, অন্যান্য জেলাতেও করব, এবং কলকাতার আজকের ক্যাম্পটা হচ্ছে কলকাতার। অনেক ইমাম সাহেবরা এখানে এসছেন কলকাতার, তারা বসে আছেন অনেকক্ষণ ধরে। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে তাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তাদের অনেক কাজ থাকা সত্ত্বেও। আমি তাদের সকলকে আসসালামু আলাইকুম বলছি এবং তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি, সালাম জানাচ্ছি। আমার পাঞ্জাবি কমিউনিটির অনেক ভাই বোনেরা এখানে এসছেন, ভাইয়েরা, আমি তাদের সত শ্রী আকালজি বলছি। আমার অনেক বুদ্ধিস্ট, আমার মঙ্কস যারা আছেন তারা বসে আছেন এখানে, তাদের সকলকে বুদ্ধং শরণং গচ্ছামি বলছি। এবং আমার অনেক যারা ফাদার আছেন খ্রিশ্চান কমিউনিটি স্কুলের, তারা আছেন, তাদের সকলকে গড ইজ গুড, গড ইজ গ্রেট, সকলকেই অভিনন্দন জানাচ্ছি। অনেক অতিথিবৃন্দ, সাথে আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রী বন্ধুরা যারা বসে আছেন, হয়তোবা বোর হচ্ছেন, তাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তারা যাতে খুব ভালো হয়, এই ছাত্রছাত্রীরা আগামী দিন খুব ভালো রেজাল্ট করে। কি হবে তো? ভালো করে পড়াশোনা হবে, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হবে তো? ভালো করে কাজ করতে হবে এবং নিজে পায়ে দাঁড়াবে তো? পড়াশোনা বন্ধ হবে না তো? ঠিক? থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এরাই আমাদের হৃদয়ের স্পন্দন, এরাই আমাদের আসল জাগরণ, এরাই আনবে সঠিক অর্থে নতুন জীবন, নতুন সকাল, নতুন পরিবর্তের উষা লগ্নে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আজকে আছেন, ছাত্র যৌবন, যারা সমাজের বড় প্লাবন, তারাই সমাজটাকে গড়বে। আমাদের অনেক শুভেচ্ছা রইল। আমরা ওবিসি, আপনারা জানেন এখানে আমার উপেন বিশ্বাসরা অনেক ভালো কাজ করেছে, আমার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট, যারা ইতিমধ্যেই আমাদের সরকার আসার পর আমরা এই বিলটা বিধানসভায় পাশ করিয়েছি এবং এই বিলটা নোটিফিকেশনও হয়ে গেছে। এতে 17% রিজার্ভেশন সঠিক অর্থে হয়ে গেল স্টেটে, যেটা আগে হয়নি। কোর্টে কেস ছিল, নানা ব্যাপার ছিল, করা হয়নি ঠিক মতো কাজগুলো। আমরা 1 বছর সার্ভে করে করিয়েছি এবং এই কাজটা কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম করব, আমরা কিন্তু 1 বছর 2-3 মাসের মধ্যে করে দিই। এবং এর ফলে কি হলো, আর একটা জেনে রাখবেন যে শেখ শ্রেণীটাকেও আমরা অন্তর্ভুক্ত করে নিলাম, এগুলো বাইরে ছিল। এর ফলে কি হলো, অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে 143 থেকে 144 হয়েছে এবং
এই শেখ শ্রেণী, অনগ্রসর শ্রেণী বলতে গেলে প্রায় এখানে 20 লক্ষ সংখ্যালঘু মানুষ এর ফলে চলে আসবে শুধু একটা কমিউনিটি। এছাড়াও 144টা শ্রেণীর মধ্যে ওবিসিতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ যেটা আছে তাতে 66টা শ্রেণী আছে, 66টার মধ্যে 59টাই সংখ্যালঘুদের। বুঝতে পারছেন কিছু? গ্রুপ যেটা ওবিসিতে এ আছে, সেকশন এ, তাতে 66টা আছে, তার মধ্যে আমরা যে রিজার্ভেশন করেছি 59টাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, মানে মুসলিমদের। 66টির মধ্যে 59, এবং একটা হচ্ছে সংখ্যালঘু বৌদ্ধদের, 6টি হচ্ছে বাকি হিন্দু শ্রেণীভুক্ত। আর ওবিসি বিতে বর্তমানে যে আছে 78টা, তার মধ্যে সংখ্যালঘু মুসলিম হচ্ছে 28টা, সংখ্যালঘু জৈন হচ্ছে একটা, সংখ্যালঘু খ্রিস্টান হচ্ছে একটা, সংখ্যালঘু বৌদ্ধ এবং 40টি হচ্ছে হিন্দু সম্প্রদায় ভুক্ত। অর্থাৎ মোট যদি আপনারা দেখেন এই যে সংরক্ষণ 17% হয়ে গেল, আমার সংখ্যালঘু ভাই বোনদের সংরক্ষণ কিন্তু ওবিসির মধ্যে দিয়ে যদি টোটাল কাউন্ট করেন তাহলে কিন্তু 13-14%-এর মতো প্রায় হয়ে গেল। এক্স্যাক্ট আমি ক্যালকুলেশন করিনি, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমার সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের হয়েছে, তারা এই সুযোগগুলো পাবে। এবং আজকের ঘোষণার ফলে যে শেখ কমিউনিটিটাকে আমি নিয়ে নিলাম, এর ফলে কি হবে, অনগ্রসর শ্রেণীভুক্ত যে জনসংখ্যা আছে মোট জনসংখ্যার 39% অতিক্রম করে গেল, এটা অনুমান করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষের সংখ্যা প্রায় 3.5 কোটি হয়ে গেল। অর্থাৎ 10 কোটি যদি আমার জনসংখ্যা হয়, তার মধ্যে 3.5 কোটি হয়ে গেল আমার এই ওবিসির মধ্যে। অর্থাৎ এটা আমাকে একটা অনগ্রসর ডিপার্টমেন্ট একটা ক্যালকুলেশন দিয়েছে, আমি সেটা আপনাদের কাছে বললাম। এর ফলে আপনাদের যে বড় কাজটা, এই কাজটা কিন্তু হয়ে গেছে। আপনারা আমাকে নির্বাচনের আগে 2-3টে কথা বলেছিলেন। একটা হচ্ছে উর্দু স্পিকিং যেখানে আছে, উর্দু ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করার কথা, সেটা আমরা অলরেডি করে দিয়েছি, আপনারা জানেন। এবং এটাও নোটিফিকেশন হয়ে গেছে, যেখানে যেখানে 10% উর্দু স্পিকিং মুসলিম আছে করে দেওয়া হয়ে গেছে। এছাড়াও শিখ, তারপরে হচ্ছে আমাদের সাঁওতালি, নেপালি, ওড়িয়া, তাদের জন্যও কিন্তু করা হয়েছে। ফলে এই কাজগুলো আমাদের হয়ে গেছে। উর্দু, হিন্দি, উড়িয়া, নেপালি, গুরমুখী ও সাঁওতালি ভাষায় যারা কথা বলেন তাদেরও কিন্তু लिंग्विस्टिक माइनॉरिटी हिसेबे स्वीकृति देওয়া হচ্ছে। पंजाबी को भी हो गया, पंजाब को भी देखो लिंग्विस्टिक माइनॉरिटी में आ गया, आपको रिकॉग्निशन दिया। और যেসব এলাকায় 10%-এর বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলেন তাদের জন্য প্রায় 10টি জায়গায় এরকম তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা জানেন যেমন আসানসোল আছে, কলকাতা আছে, নানা রকম আছে, হাওড়া আছে, অনেকগুলো জায়গা যেখানে 10%-এর উপর উর্দু স্পিকিং আছে। গীতাঞ্জলি প্রকল্পে আমরা প্রায় এবছর 20,000 সংখ্যালঘু ভাই বোনেদের আমরা নিজে বাড়ি তৈরি করে দেব, 20,000 পরিবারকে। এবং এটাতে 1,60,000 টাকার মতো করে, কত টাকা, 1,67,000 টাকা করে তারা পাবে। 20,000 পরিবার, সংখ্যালঘু পরিবার এবছরে আমাদের টার্গেটে আছে। এছাড়াও আমরা এখানে প্রায় 680 কোটি টাকা আমরা খরচা করেছি শুধু এই দপ্তরের জন্য, যা আগে ছিল আমার বাজেটের সময় ছিল 73% মোর। আর এই 300 কোটি টাকাটা অ্যাড করলে এটা 1,000 কোটি টাকার, না এটা পার্সেন্টেজ করতে হবে, 73% আমরা বাড়িয়েছিলাম বাজেটে, তারপরে আরো 300 কোটি টাকা যুক্ত করলাম, এটা প্রায় 90-100 হয়ে যাবে। মানে এটা প্রচুর, এটা অ্যাকচুয়াল 1000 কোটি টাকার মতো টোটাল খরচা হবে এই ডিপার্টমেন্টের ব্যয়। এবং এখানে 38,000 এই টাকার মধ্যে দিয়ে, মাইনরিটির মধ্যে দিয়ে, আমাদের কাজের মধ্যে দিয়ে হাউস তৈরি হবে 38,000। 8,000 গ্রামে টিউবওয়েল করে দেবো আমরা, 722টা হেলথ সাব সেন্টার করবো, 8,200 অ্যাডিশনাল ক্লাসরুম করব বাচ্চাদের জন্য, 83টা গার্লস হোস্টেল করব, এবং আমরা মার্কেটিং হাব করব। কটা বলুন তো? 56টা। অর্থাৎ 56টা আমি যদি বাজার তৈরি করে দিই সংখ্যালঘুদের জন্য,
মার্কেটিং কমপ্লেক্স, এখানে এক একটা মার্কেটিং কমপ্লেক্সে যে দোকানগুলো হবে তাতে তাদের রোজগার চলে যাবে, নিজে পায়ে দাঁড়িয়ে যাবে। কয়েক হাজার ছেলে মেয়ে, এই 56টা মানে একটাই যদি 1000কে আমি অ্যাকোমোডেট করি, 56,000 লোক অ্যাকোমোডেট হয়ে যাবে, তারা নিজেরা করে খেতে পারবে। এটা খুব বড় ব্যাপার। আমরা অলরেডি প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন তৈরি করছি। সংখ্যালঘুদের জন্য যার যা ইনফরমেশন দরকার সেখান থেকে তারা পাবেন। আমি আপনাদের আবার বলি, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি। আমরা বলেছিলাম করব, আমরা করেছি। এমপ্লয়মেন্ট ব্যাংকেও সংখ্যালঘু ভাই বোনেরাও যারা আছেন তারাও নাম লেখান। জেনারেল ছেলেমেয়েরাও যেমন নাম লেখাচ্ছে, তপশিলি আদিবাসীরাও নাম লেখাচ্ছে, আপনারাও নাম লেখান। কারণ আমরা এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যখনই চাকরির সুযোগ আসবে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকটাকে কাজে লাগাবো। 2, প্রায় 15,000 ছেলে মেয়েদের মাইনরিটিসও আমরা ট্রেনিং দিয়েছি, সংখ্যালঘুদেরও ট্রেনিং দিয়েছি। তারাও গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে যাবে, তারা অলরেডি চাকরি পাচ্ছে। আমরা চাইছি সংখ্যালঘু সমাজটাকে উন্নয়নের মধ্যে দিয়ে তারা নিজে পায়ে দাঁড়াক, এবং আলিয়া ইউনিভার্সিটিতেও অনেকগুলো কোর্স চালু হচ্ছে। এছাড়াও সংখ্যালঘু ছেলে মেয়েরা যাতে WBCS অফিসার হতে পারে, WBPS এ যেতে পারে, তার জন্য আমরা ট্রেনিং দেওয়ার জন্য টাকা দিচ্ছি। এমনকি IAS IPS যাতে হতে পারে তার জন্য আমরা টাকা দিচ্ছি। তারা নিজেরা শুধু ট্রেনিং নেবে, IAS তৈরি হবে, IPS তৈরি হবে, এবং তারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ভালো করে কাজ করবে। তারা যাতে ডাক্তার হতে পারে, তারা যাতে ইঞ্জিনিয়ার হতে পারে, তারা যাতে আমার বিভিন্ন সমাজের IAS IPS হতে পারে, WBCS হতে পারে, WBPS হতে পারে, পুলিশ হতে পারে। বড় বড় জায়গায় পয়সা নেই, পড়াশোনা করতে পারছে না, সব খরচা গভর্নমেন্ট দেবে, কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট দেবে খরচা, এগিয়ে আসতে হবে। আমরা ঠিক করেছি 10,000 মাদ্রাসাকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের স্বীকৃতি দেব। আগে মাদ্রাসা হলে নিয়ম ছিল কি, এত একর জমি চাই, অত টাকা চাই, এই চাই। আমরা বলেছি কিছু লাগবে না, শুধু তোমার কাগজপত্র ঠিক থাকলেই ওই জমি টমি অত দেখাতে হবে না, তোমার একটু জায়গায় ওটা চললেই তুমি বলবে আমরা করে দেবো। তার কারণ হচ্ছে পারে না। একটা স্কুল তৈরি করবে, তাকে যদি কেউ বলে তোমার 3 একর জমি চাই, 5 একর জমি চাই, কোথা থেকে পারবে সে? সেই জন্য আমরা সিস্টেমটাকে নর্মাল করে দিয়েছি, যাতে লোকে অ্যাপ্লাই করতে পারে, যাতে লোকে সুযোগ পেতে পারে। মনে রাখবেন, আমরা এছাড়াও 2010-11 এই 11-12তে আমরা আসার পর 161টা কর্মস্থানে 161 যে বেরিয়াল গ্রাউন্ড হয়, কবরস্থান যেটা আছে আপনারা জানেন, আমরা তাদের প্রাচীর নির্মাণ করবার জন্য, ব্যারিয়াল গ্রাউন্ডে যে ওয়াল করবার জন্য অলরেডি 9 কোটি টাকা আমরা দিয়ে দিয়েছি। আমরা বলেছি 3 বছরের মধ্যে সব বেরিয়াল গ্রাউন্ডের প্রাচীর আমরা করে দেবো, গভর্নমেন্ট থেকে করে দেবো। একসময় তো সবসময় টাকা পাওয়া যায় না, তাও আমরা অনেক বেশি টাকা এই ডিপার্টমেন্টে খরচা করছি। এবছরও আরো 137টা করবার জন্য আবার 17 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। সমস্ত বেরিয়াল গ্রাউন্ডগুলো আমরা সব প্রাচীর করে দেবো, ভালো করে দেবো সমস্ত। এবারে আমরা ছাত্রছাত্রীদের যে স্কলারশিপ, আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম 4 লক্ষ, আমরা এসে এটা করেছি 12 লক্ষ, এবার বেড়ে হবে 16 লক্ষ, ওটা থেকে চলে যাবে 22 লক্ষ। এখন আমরা চাই ছেলেমেয়েরা ভালো করে কাজ করুক এবং তারা নিজে পায়ে দাঁড়াক, এটা আমি খুব বেশি করে চাই। আপনারা জানেন আমরা 6টা ITI যাতে তাদের ছেলেমেয়েরা ট্রেনিং নিতে পারে হাতে কলমে, 6টা ITI গড়ার কাজ শুরু করে দিয়েছি আমরা আপনাদের জন্য। এছাড়াও 3টে পলিটেকনিক হবার জন্য মাইনরিটিস ডিপার্টমেন্ট থেকে অর্থ মঞ্জুর করা হয়েছে। এছাড়াও 20 একর জমিতে যে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করার কাজ হচ্ছে, কত টাকা ধরা হয়েছে জানেন? 350 কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তৈরি করতে সময় লাগবে, বাট পৃথিবীতে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি হয়ে যাবে, সারা পৃথিবীর লোক আসবে, এত বড় করে করা হচ্ছে এটা। সারা পৃথিবীর লোক একদিন ওই জামিয়া মিলিয়া বলুন, আমার আলিগড় ইউনিভার্সিটি বলুন, আমাদের যে ইউনিভার্সিটি আলিয়া, এই ইউনিভার্সিটিটাকে আমরা এমন করে 20 একর জমি দিয়েছি আর 350 কোটি টাকা লক্ষ্যমাত্রা করেছি, এটা পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয় আমরা আগামী দিন পরিণত করব, সারা পৃথিবীর মানুষ আসবে। আমাদের হজ 7th হাউস কমপ্লিট হয়ে গেছে, আমরা 3rd, যেটা অলরেডি টাকা দিয়েছি, 5 কোটি অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। কাজ চলছে তো, দেখে এসছো গিয়ে, জমি তো আমি নিজে গিয়ে দিয়ে এসেছিলাম, কাজ চলছে,
HRBC কে দেওয়া হয়েছে কাজটা করবার জন্য, অলরেডি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। এছাড়াও ওয়াকফ বোর্ড কলকাতায় যারা কাজ করে ওয়ার্কিং গার্লস, তাদের জন্য একটা উইমেন হোস্টেল এবং তাদের জন্য একটা 60 আসন বিশিষ্ট উইমেন হোস্টেল এবং হোস্টেল কাম এম্পাওয়ারমেন্ট সেন্টার তৈরি করছে। গণি সাহেব আছেন, তিনিও করছেন। আমরা বলেছিলাম ওয়াকফ নিয়ে যে কেলেঙ্কারি হবে আমরা সিবিআই কে দেবো, বলেছিলাম কি বলিনি? 14টাকে সিবিআই কে দিয়ে দেওয়া হয়ে গেছে, বাদ বাকিগুলো সিআইডি করছে। আমরা কিন্তু প্রত্যেকটা ধরে দিয়েছি। কি গণি সাহেব, তাই তো? না, গণি সাহেব কোথায়? আচ্ছা ঠিক আছে, গণি সাহেব, হ্যাঁ, না তো ইন্তাজ আলী, আমি জানি করছে তো। 14টা দিয়েছি আমরা সিবিআই কে, ওরা বলেছে আমাদের 14টা দিন, তার বেশি আমরা করতে পারবো না। 14টা বড় কেস দেখে ওদের দেওয়া হয়েছে, বাদ বাকি ওয়াকফ স্ক্যান্ডেল যত হয়েছে সেগুলো সিআইডি কে দেওয়া হয়েছে, মনে রাখবেন। এবং তাছাড়াও আমরা আলিয়া ইউনিভার্সিটিতে যে প্রশিক্ষণ দেব বলেছিলাম, তাতে 26,000 দরখাস্ত পাওয়া গিয়েছিল। প্রায় 57টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজও তৈরি করা হয়েছে। আপনারা জানলে খুশি হবেন, এই ডিপার্টমেন্ট থেকে আমি নিজের কাছে রেখেছি একটাই কারণে, এই ডিপার্টমেন্টের একটা গুরুত্ব আছে। কন্টিনিউয়াস আমি মনিটরিং করি এবং যাতে আমার সংখ্যালঘু ভাই বোনদের কোনো অসুবিধে না হয়, সম্পূর্ণ তাদের গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি আবার এই রকম ক্যাম্প ভাইফোঁটা বকরিদ হয়ে যাওয়ার পরে করব। সেখানেও আমরা আরো কয়েক লক্ষ ছেলে মেয়েকে সুবিধে দেব এবং যখনই আমি জেলায় জেলায় যাচ্ছি আরো বেশি করে করছি। এবারে হজে আপনারা দেখেছেন আমাদের অনেক ভাই বোনেরা গিয়েছে, এবারে একটা ভালো ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আগের বারে খুব কষ্ট হয়েছিল ওদের, এবারে এমন সিস্টেম করা হয়েছে যে হজে যারা যাচ্ছে তাদের জিনিসপত্র তারা হজ হাউস থেকেই বুকিং করতে পারছে, তাকে ওখান থেকে করতে হচ্ছে না এবং তারা খুব ভালোভাবে গিয়েছেন, তারা ভালোভাবে ফিরে আসুক এবং আমি হজ কমিটিকে আমি এর জন্য অভিনন্দন জানাচ্ছি। ফিরে আসার সময়ও তাদের ভালোভাবে টেক কেয়ার করবার জন্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি জানি আমার ইমাম সাহেবদের ডেকে নিয়ে আসা হয়েছে, একটা অন্য কিছু না, আপনারা না থাকলে আমাদের কোনো কাজ ভালোভাবে হয় না। আপনারা আপনাদের প্রেজেন্সে একটা দোয়া হয় মনে মনে, একটা আশীর্বাদ হয়, একটা সৎ শ্রীকাল হয়, একটা আসসালামু আলাইকুম হয়, একটা বুদ্ধং শরণং গচ্ছম হয়, একটা গড ইজ গুড হয়। এই করতে করতে সবাইকে রেখে ভালো কাজের সাক্ষী হতে এলে সবাইকে রাখতে হয়। আমি জানি আপনাদের একটু কষ্ট হয়েছে, আপনাদের আজান করতে হয়, আপনাদের নামাজে থাকতে হয়, আপনাদের আরো নানা রকম কর্মসূচি থাকে, আপনাদের একটু কষ্ট দিয়েছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দেখেছি যখন 11টার সময় থেকে সবাই আসতে শুরু করেছে খুবই কষ্ট হচ্ছে, আমার বাচ্চারাও বসে আছে, তাদেরও খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। তাই আর বেশি সময় আমি নষ্ট করব না, শুধু বলি সামনে পুজো, দুর্গাপুজো আমাদের জাতীয় উৎসব, সবাই ভালো থাকবেন, সকলকে দুর্গাপুজোয় শান্তি রক্ষা করবার জন্য অনুরোধ করব। এবং দুর্গাপুজো শেষ হয়ে গেলেই 27 তারিখে বকরি ঈদ আছে এবং আগাম বকরি ঈদের শুভেচ্ছাও সবাইকে জানাচ্ছি। দুর্গাপুজো এবং বকরি ঈদ দুটোই আমাদের জাতীয় উৎসব, দুটোই আমাদের বড় পুজো, আমাদেরই উৎসব। হিন্দুদের দুর্গাপুজো হিন্দু মুসলিম বলে না, সবাই যায়। তো ববিরাও দুর্গাপুজো করে, জাবেদরা, সুলতানরা সবাই করে, আমাদের দেশের এটাই পরম্পরা, আমরা সব করি। ঈদ আমরা না গেলে মনে হয় যেন কিছুটা করলাম না, রাস্তায় রাস্তায় ঘুরি। বকরি ঈদে যতই আপনারা মাংস খান আমাকে একটু করে পাঠাতেই হয়, আমাকে সুলতান, জাবেদ, ববি, আমি জানি আমি হয়তো খাই না, হয়তো সবাইকে ভাগ করে দিয়ে দিই, কিন্তু আজকে না, এটা আমার চিরকাল হয়ে এসছে। ইট ইজ নাথিং টুডে। পাঞ্জাবিরা জিজ্ঞেস করুন, ওদের যখন গুরু নানক হয়, ভগৎ সিং হয়, টেক বাহাদুর হয়, ওরা আমাকে তো একটু হালুয়া পাঠাবে। হালুয়াতে একটু ঘি থাকে কিন্তু খেতে খুব ভালো, এখন একটু মিষ্টি কম দেয়, কিন্তু হালুয়ারা পাঠায় আমার কাছে। ওই আমাদের গুরুদ্বারা আছে, আমাদের সন্ত কুটিয়া আছে, আমাদের গুরুদ্বারা আছে রাজবেরি, সমস্ত থেকে পাঠায়। সুতরাং আর বড়দিন তো আমাদের সবারই বড়দিন, তাই তো? কেক তো আমরা সবাই কাটি, জন্মদিনেও কাটি, বড়দিনেও কাটি, আর ঘুরে বেড়াতে আমাদের কোনো জুড়ি নেই। কাজে 1 মাস বড়দিনের উৎসবটা যেন আমাদের সবার উৎসব হয়ে যায়। এই সিচুয়েশন কিন্তু অন্য কোথাও পাবেন না, এত সুন্দর মিষ্টি একটা পরিবেশ। এই মিষ্টি পরিবেশে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এটা তো নিশ্চয়ই বলবো। বিশ্বাস যা দিয়েছিলাম করব, ভরসা যা দিয়েছিলাম করব। আমার কাছে কিন্তু সংখ্যালঘু ডিপার্টমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংকটা আমরা করছি, তাছাড়া কিন্তু ইতিমধ্যে অল দ্য কমিটমেন্ট
যা যা করেছিলাম 5 বছরে করব, 1 বছরে প্রত্যেকটা করে দিয়েছি। 1 বছরে প্রত্যেকটা করে দিয়েছি। এই 5 বছর আরো নতুন করে ভাববো, আরো কি করতে পারি, আরো বেশি করে করব। আপনারা ভালো থাকুন। যদি কখনো আমাদের উপর কারো রাগ হয়, ডাইরেক্ট বলবেন এটা কেন হচ্ছে না। কিন্তু আমি একটা অনুরোধ করব, আমাদের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমাদের পরিবেশ যেন আমরা সকলে সুন্দর করে রাখি। কেউ যেন কোনো আমরা দাঙ্গায় কেউ কখনো উৎসাহ না দিই। দাঙ্গা করে কারা? যারা দাঙ্গাকারী, যারা শয়তান, তারা দাঙ্গা করে। রাজনীতিতে পেরে ওঠে না, খোঁচায়, যাও না তুমি একটা মুসলিম করে দাও, তুমি একটা হিন্দু করে দাও। আমি এসব পছন্দ করি না। আমি দেখেছি রাস্তায় দাঙ্গার কি ফল। আমি 1992 সালে রাস্তায় বেরিয়ে বেরিয়ে দেখেছি কত লোক দাঙ্গায় মরে গেছে, ঘর বাড়ি জ্বলে গেছে, অত্যাচার হয়েছে। আমি দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গার থেকে আমার মৃত্যু ভালো। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই। কিছু লোক রাজনীতির স্বার্থে এগুলো করায়। আই ডোন্ট লাভ ইট, আই ডোন্ট লাইক ইট। আমি মনে করি দাঙ্গা টাঙ্গা করে আমাকে টলানো যাবে না। দাঙ্গাকারীদের ক্ষমা করব না, দাঙ্গা করতে দেব না। এখানে আমি খুব শক্তিশালী। এখানে আমি আবার বলি, सरफरोशी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतील में है। এক্ষেত্রে আমি আবার বলি যে লড়তে পারলে লড়ো রাজনৈতিকভাবে, করতে পারলে করো। প্রগ্রেসের সাথে টাকা নেই, পয়সা নেই, তাও তো করছি, পয়সা নেই করি নেই। আমি জানি কি করে করতে হয়। কেউ কেউ ভাবছে ওদের ভাতে মারো। আরে ভাতে মারবেটা কি? ভাত তো আমরাই উৎপাদন করি। ভাতে মারবেটা কি? ভাতের হাড়ি থাকলে সব থাকবে। ভাত আমরা যথেষ্ট উৎপাদন করি, ধানের প্রোডাকশন আমাদের অনেক বেশি। কাজে আমি তাদের বলি কিচ্ছু করতে পারবে না, লড়তে পারলে লড়ো। উন্নতিতে কম্পিটিশন করতে পারলে করো। পারোনি যখন কিছু বলবে না, চুপচাপ থাকো 35 বছর। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো। আর যখন কিছু করতে পারোনি, চুপচাপ ঘরে বসে পড়ো, আমাদের কাজ করতে দাও। রোজ রোজ ব্লকেট আর বন্ধ করে বাংলার নীতিটাকে নষ্ট করবে না, বাংলার শান্তিকে নষ্ট করবে না। আমি আবার বলি এক্ষেত্রে আমি খুব শক্তিশালী। আমি যেমন ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, আমি আল্লাহর কাছেও দোয়া চাই। মনে রাখবেন, एवरी डे। इट इज नॉट दैट आई एम डूइंग इट टुडे, आई डू इट एवरी डे। इट इज अल्लाह का कसम है। हम इंशाल्लाह हम झूठ नहीं कहते हैं। इंशाल्लाह हम जो कहते हैं हम सच्चा दिल से कहते हैं। हम जो बोलते हैं हम सच्चा दिल से बोलते हैं। इसी के लिए हमारा हिम्मत भी बहुत बड़ा है। हिम्मत ही हमारा साथ में है, हिम्मत ही कामयाब के लिए है। हमारा अपना के लिए कुछ नहीं है, ये जनता के लिए, आप लोगों के लिए है। इसी के लिए मैं कहना चाहूंगा कि खुद ही को कर खुदा बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। ये हमारा बात है। इसी के लिए कि ये विश्वास भरोसा मेरे को है। और मेरे को एक फेवरेट शायरी है कि मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जब मंजिले खुदा होता है। तो इसी के लिए आप लोग अच्छा रहिए। आप लोग को बहुत बहुत बधाई हो, शुभकामना हो। आप लोगों को আসসালামু আলাইকুম কইকে আপনাদের সকলকে বলি ধন্যবাদ। বাচ্চারা ভালো করে পড়াশোনা করতে হবে, কিন্তু খুব সুন্দর করে বড় হতে হবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, একদম বড় হতে হবে। বড় হয়ে ভালো করে কাজ করবে, ইকবালকে স্মরণ করে, রবীন্দ্র নজরুলকে স্মরণ করে, বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ করে, আমাদের গুরু নানক, গুরু তেগ বাহাদুর থেকে শুরু করে, জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে, আমরা সবাইকে বুদ্ধের শান্তির বাণী থেকে শুরু করে সবাই মিলে একসাথে কাজ করব, এটাই বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আরো ভালো করে করব। আমি মাইনরিটিজ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়াকফ বোর্ড, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে শুরু করে আমাদের যতগুলো আছে হজ কমিটি, সবাইকে বলবো আমাদের অফিসারদেরও আরেকটু ভালো করে, আমাদের আরো বেশি করে করতে হবে, আরো বেশি করে, মানুষ যাতে মনে রাখে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।